প্রিয় শিক্ষার্থীরা, আইকন স্কুলে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করার জন্য এসেছি। একটা তোমাদের যে অধ্যায়টা নিয়ে সবচেয়ে বেশি তোমরা প্রবলেম ফেস করো আইসিটিতে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিংটা। আচ্ছা, তো প্রোগ্রামিং শুনলে একটু কেমন কেমন লাগে না, যে প্রোগ্রামটা হয়তো বা খুব কঠিন, বা এটা নিয়ে আসলে মানে একটা মনে ভয় কাজ করে। তো সেই মনে যাতে ভয় না কাজ না করে, সেটার জন্য আমরা আজকে যেটা করব, আমরা একদম ধাপে ধাপে একদম প্রথম থেকে সবকিছু আস্তে আস্তে আলোচনা করে দিব, যাতে তোমরা কি আর কোনো সমস্যা ফেস না করো। আচ্ছা, তো প্রোগ্রামিং আলোচনা করার আগে সবার প্রথম আমাদেরকে যেটা জানতে হবে যে আসলে প্রোগ্রামিংটা কি। আচ্ছা, বা প্রোগ্রামিং ভাষাটা কি। দেখো, আমি হচ্ছে একজন মানুষ, তাই না? তো আমার নিশ্চয়ই একটা ভাষা আছে। তো তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ যে আমাকে দিয়ে তুমি কোনো একটা কাজ করাবা। তো তুমি যদি আমাকে দিয়ে একটা কোনো কাজ করাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই আমার সাথে কথা বলতে হবে, বা আমাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে। তো ইনস্ট্রাকশনটা তুমি আমাকে কিভাবে দিতে পারো? ইনস্ট্রাকশনটা তুমি আমাকে দিবা যে আমার ভাষাতে, যে আপনি স্যার আপনি এটা করেন, ভাই আপনি এটা করেন। তো আমি যখন আবার এটাকে তোমাকে ফিডব্যাক দিব, এই যে তুমি আমার মাধ্যমে একটা কাজ করাই নিলে। তো ঠিক একইভাবে আমরা যখন আজকে প্রোগ্রামিং করতে যাচ্ছি, প্রোগ্রামটা করা হয় কোথায়? কম্পিউটার বা মেশিনে। আচ্ছা, তো এই যে কম্পিউটার যখন তুমি প্রোগ্রাম করবা, তো কম্পিউটার তো শুধু তার ভাষা বুঝে। তো কম্পিউটারের ভাষা কি? কম্পিউটারের ভাষা হচ্ছে দুটো বিট বা বাইনারি, যেটাকে আমরা বলি 0 আর 1। তো কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া অন্য কিছু বোঝে না। তো কম্পিউটারকে যদি তুমি কিছু বোঝাতে চাও, তাহলে অবশ্যই তোমাকে 0 এবং 1 দিয়ে বোঝাতে হবে, তাহলে তুমি তার সাথে কাজ করতে পারবা। তো এখন এটাকে আমি আরেকটু ডিটেলসে বলি, যে ভাষা হচ্ছে যেমন যে আমরা আমাদের মনে ভাব প্রকাশ করার জন্য আমাদের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত যে শব্দগুলো, অর্থবোধক ধ্বনিগুলো, সেগুলো হচ্ছে ভাষা। তো প্রোগ্রামের ক্ষেত্রেও তাই, আমরা যেটা হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রাম। আর যা দ্বারা আমরা এই প্রোগ্রামটাকে বুঝিয়ে দিচ্ছি, বা যা দ্বারা আমরা এই প্রোগ্রামটা করছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং। আর প্রোগ্রামিং এর জন্য আমাদের যে ভাষা প্রয়োজন হয়, সেটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিম্পল। আচ্ছা, তো এখন প্রোগ্রামিং যখন আমরা আলোচনা করব, বা প্রোগ্রামিং এর আলোচনা করার ক্ষেত্রে এটা কিভাবে শুরু হয়েছিল সেটা একটু জানা দরকার। আসলে সব জিনিসের যদি আমরা একটু ইতিহাসটা জানি, যে কিভাবে এটা ধীরে ধীরে এসেছে, তাহলে আসলে এই সম্পর্কটা আমাদের আরো বেশি ক্লিয়ার হয়। হ্যাঁ, তো প্রোগ্রামিং এর যে জেনারেশন, সেটা প্রথম জেনারেশন থেকে শুরু হয়েছিল, ঠিক আছে? তো প্রোগ্রামিং এর ফার্স্ট জেনারেশন হচ্ছে, বা প্রথম প্রথম স্তরের ভাষা, বা যেটাকে আমরা আরেকটা বলতে পারি মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, মেশিন ল্যাঙ্গুয়েজ বলছি। মেশিন ল্যাঙ্গুয়েজটা আসলে কি? তো মেশিন ল্যাঙ্গুয়েজ তো মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কম্পিউটার যে বিজ্ঞান আছে, সেখানে আসলে কম্পিউটারটাকে মেশিন বলা হয়, ঠিক আছে? যে মেশিন, এটা একটা টার্ম। ওকে, তো প্রথম স্তরের ভাষাটা আমরা এভাবে বলতে পারি, যে যে ভাষায় আমরা সরাসরি কি কম্পিউটারের যে নিজস্ব ভাষা আছে, সেই ভাষা দিয়ে কথা বলি, বা তার সাথে কনভারসেশন ক্রিয়েট করি, সেটা হচ্ছে মেশিন ভাষা। তো মেশিন ভাষায় আমরা কি দিয়ে কথা বলি তাহলে? ওই যে মেশিনের ভাষা কি 0 এবং 1। তার মানে হচ্ছে প্রথম স্তরের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে আমরা 0 এবং 1, এই যে 0 এবং 1, এইটা দিয়ে আমরা হচ্ছে একটা প্রোগ্রাম করি, ঠিক আছে? তো কিভাবে প্রোগ্রাম করি? ধরো আমি চাচ্ছি যে কম্পিউটার আমাকে বা মেশিন আমাকে এরকম একটা ফলাফল দিবে, যে 2 + 2 = 4, তাই না? তো এখন যেহেতু কম্পিউটার হচ্ছে এটা তোমার হচ্ছে যে তার ভাষায় বুঝে, তো তার ভাষায় এটাকে যদি আমি করে দেই, তাহলে সেটা জিনিসটা কি হবে? 2 সমান আমরা কি জানি 1 0, আর এখানে হচ্ছে 1 0, এই দুটাকে যদি প্লাস করি, তাহলে আলটিমেটলি আমাদের কি আসবে? 1 0 0। সো এইটা হচ্ছে এই যে আমাদের যে স্বাভাবিক ভাষা, সেটা থেকে তার ভাষায় রূপান্তরের একটা প্রক্রিয়া মাত্র, ঠিক আছে? তো মেশিন ল্যাঙ্গুয়েজে বা প্রথম স্তরের ভাষায় তোমাকে এই জিনিসটা করতে হবে। আচ্ছা, একটা ইনফরমেশন তোমাকে বলে দেই, যে মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু তৈরি হয়েছে তোমার হচ্ছে 1945-এ, অর্থাৎ 1945 সালে মেশিন ল্যাঙ্গুয়েজটা কি প্রথমবার আবিষ্কৃত হয়, বিজ্ঞানীরা এটাতে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রথম স্তরে ভাষার পর বা মেশিন ল্যাঙ্গুয়েজের পর আরও কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ধীরে ধীরে এসেছে, তোমরা হয়তো জানো। তো এখন কথা হচ্ছে কেন তারা আসলো, বা কেন এই ল্যাঙ্গুয়েজটা এখন আর আমরা সেভাবে ইউজ করছি না। এটার কারণটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের যেমন সুবিধা থাকে, সেরকম কিছু অসুবিধা থাকে। তো প্রথমে আমরা সুবিধাটা জেনে নিই, যেটা সুবিধাটা কি। তো মেশিন ল্যাঙ্গুয়েজের যে প্রথম সুবিধা, সেটা হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজটা যেহেতু কম্পিউটারের ভাষায় আমরা লিখছি, বা কম্পিউটার ভাষায় আমরা কথা বলছি, তার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি, সুতরাং এটা খুব দ্রুতগতি সম্পন্ন হয়, ঠিক আছে? এবং এটাতে আমাদের কম লজিকের প্রয়োজন হয়, অর্থাৎ লজিক আমাদের কি খুব কম লাগে, এবং মেমোরিও কম প্রয়োজন হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আমাদের লজিকটা খুব কম লাগে, অর্থাৎ আমরা এখানে আমরা যে কাজগুলো করতে পারি, সেগুলো হচ্ছে সাধারণ কি কি কাজ করতে পারি, যেমন আমরা করতে পারি হচ্ছে যোগ, আমরা করতে পারি বিয়োগ, ঠিক আছে?
তারপরে আমরা করতে পারি জাম্প, এই ধরনের কাজগুলো আসলে আমরা বা নিয়ন্ত্রণ বলতে পারি, এই জিনিসগুলো আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তখন অসুবিধাটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজের যে অসুবিধা সেটা একটু বলি। তো মেশিন ল্যাঙ্গুয়েজের অসুবিধাটা হচ্ছে যে যেহেতু মেশিন ল্যাঙ্গুয়েজ শুধু কি আমাদেরকে 0 আর 1 দিয়ে করতে হয়, সুতরাং এটা করা অনেক কঠিন। আচ্ছা ধরো যে তোমাদের সবারই কি একটা ফোন নাম্বার থাকে, তাই? তো এখন যদি আমি অনেকজনের ফোন নাম্বার নিই এবং তার মধ্যে যদি ধরো একটা ডিজিট ভুল হয়, পরে এটা বের করতে সমস্যা না? তো সেরকম এখানে সব তো আমাকে 0101011001 এরকম করতে হবে, তাই না? তো এখানে যদি একটু ডিজিট কোথাও ভুল হয় তাহলে কিন্তু এটা কি আমার ভুল ত্রুটিটা বের করা এবং এটা সংশোধন করাটা কি আমার জন্য একটু কঠিনতর হয়ে যায়, বা তোমাদের জন্য একটু কঠিনতর হয়ে যায়। সেরকম বিজ্ঞানীদের জন্য এটা কঠিনতর হয়ে গেছিল, এই জন্য তারপর এটা আর সেভাবে এখন গ্রহণযোগ্য হয় না। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি যে দ্বিতীয় স্তরের ভাষা বা দ্বিতীয় স্তর যেটা ছিল সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজই বলি, সেটা হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষা, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষাটা আসলে কেন আসলো? আচ্ছা, এখানে লিখে দিই, অ্যাসেম্বলি ভাষাটা আসছে 1950-তে, 1950 সালে, ঠিক আছে। তো বিজ্ঞানীরা যখন দেখলো যে আমাদের হচ্ছে মেশিন যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেই ল্যাঙ্গুয়েজটাতে কি হচ্ছিল, আমাদেরকে শুধু 0101 দিয়ে করতে হয়। তো 0101 দিয়ে করাটা আসলে অনেক সমস্যা না? তো এটা তো অনেক বেশি জানতে হয় এবং অনেক বেশি দক্ষ হতে হয় এবং সবার দ্বারা এটা করা সম্ভব ছিল না। কিন্তু আমরা প্রোগ্রামিংয়ে কি যাচ্ছিলাম, আমরা প্রোগ্রামে যাচ্ছিলাম যে টেকনোলজি ফর অল, অর্থাৎ সবাই যেন টেকনোলজিটা ইউজ করতে পারে। তো সেজন্য বিজ্ঞানীরা করলো কি, যে এই যে 101010 এরকম কিছু সেট করে রাখলো, যে এরকম একটা সেটের মানে কোনো কিছু ধরো এটা মানে হচ্ছে অ্যাড, অর্থাৎ এটা কোনো কিছু যোগ করতে পারবে, ঠিক আছে। তো এরকম সেটগুলো দ্বারা একটা কি সাংকেতিক চিহ্ন বা কিছু ওয়ার্ড লিখে রাখলো, যেগুলো কিওয়ার্ড বলে হয়, লিখে রাখলো যার মাধ্যমে কি একটা নির্দিষ্ট কাজ করা যায়, ঠিক আছে। তো এগুলোকে আবার কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় নেমোনিক কোড, এগুলোকে বলা হয় নেমোনিক কোড। এই জিনিসটা কিন্তু অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, কি নেমোনিক কোড। আচ্ছা, তো নেমোনিক কোড কি হচ্ছে, যে এরকম যে সেটগুলো থাকে সেটার জন্য একটা সাংকেতিক চিহ্ন আমরা কি আগে থেকেই তৈরি করে রাখছি। আচ্ছা, তো এখন এরকম আরো কিছু নেমোনিক কোড তোমার আমি দেখাই, যেমন অ্যাড আছে, এলডিএ আছে, সরি এলডিএ আছে, আইএনপি আছে। আচ্ছা, তাহলে এগুলো কি? এগুলো মানে হচ্ছে যে তুমি কোনো কিছুকে যোগ করতে যাচ্ছ, ঠিক আছে। বা এখানে যেটা আছে এলডিএ, তা মাঝে মাঝে কিন্তু তোমার অবজেক্টিভে আসে যে এলডিএটা কি জিনিস। তো এলডিএ হচ্ছে লোড অ্যাকুমুলেটর, অর্থাৎ তুমি কোনো একটা জিনিস এখানে অ্যাকুমুলেটর রাখতে যাচ্ছ, ঠিক আছে, রাখো। আচ্ছা, রাখতে যাচ্ছ। আইএনপি মানে হচ্ছে ইনপুট, অর্থাৎ তোমাকে আলাদা করে এটার জন্য 1010 কোড করা লাগছে না, তুমি দ্রুত এই সংকেতটা লিখেই সেই কাজটা কিন্তু করে ফেলতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে এই জিনিসটা করতে পারি তাহলে আমাদের কিন্তু কোড করাটা সহজ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি? তাহলে আবার আমি একটু ঘুরে প্রথম স্তরের ভাষার দিকে যাই। দেখো, প্রথম স্তরের ভাষাতে আমরা যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে কম্পিউটার কিন্তু 10 মানে 0 আর 1 ছাড়া আর কিছু বোঝে না, যেহেতু এটা বাইনারি। এখন এখানে তো আমরা সংকেত লিখলাম, তাই না? তো কম্পিউটার সেটা কিভাবে বুঝবে? আচ্ছা, এটার জন্যই আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে অ্যাসেম্বলার, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলারের মাধ্যমে তার যে সোর্স কোডটা থাকে, আচ্ছা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা উচ্চতর ভাষায় যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেগুলো লেখা কোডগুলোকে আমরা বলি সোর্স কোড বা সোর্স কোড বলি আর কি, ঠিক আছে। আর মেশিন ভাষায় যে কোডটা আসে সেটাকে আমরা বলি অবজেক্ট কোড। তাহলে অ্যাসেম্বলি ভাষায় তোমার যে সোর্স কোডটা আছে সেটাকে আমরা কি করছি, আচ্ছা আমি এটা চার্ট করে দিই, যে আমার এটা হচ্ছে তোমার অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ভাষা। এ কি করছে, এখানকার যে সাংকেতিক চিহ্নগুলো আছে এখান থেকে এটা যাচ্ছে কোথায়, অ্যাসেম্বলারে। অ্যাসেম্বলার কি করছে, অ্যাসেম্বলার এটাকে অবজেক্ট কোডে পরিণত করছে। আচ্ছা, অবজেক্ট কোডটা কি বলেছিলাম? অবজেক্ট কোডটা বলেছিলাম যেটা হচ্ছে মেশিনের ভাষা, ঠিক আছে। তাহলে কি ধাপে হচ্ছে, প্রথমে অ্যাসেম্বলি ভাষা থাকছে, অ্যাসেম্বলি ভাষা থেকে দেন হচ্ছে কি অ্যাসেম্বলারের মাধ্যমে অবজেক্ট কোডে পরিণত হচ্ছে, যেটা হচ্ছে কি কম্পিউটার ভাষা, সুতরাং কম্পিউটার বুঝতে পারছে। আচ্ছা, এখন এই গেল হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষার কাজ, বা অ্যাসেম্বলি ভাষা হিসাবে কীভাবে কাজ করছে। তো অ্যাসেম্বলি ভাষায় আরও 4টা জিনিস আছে, সেটা হচ্ছে লেবেল, অপকোড, অপারেন্ট, কমেন্ট। তো এই জিনিসগুলো তোমরা দেখে নেবে বই থেকে, এগুলো অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, তো এই যে অ্যাসেম্বলি বা অ্যাসেম্বলার বা অবজেক্ট কোড, এখানে একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে যে যেটা আমাদের প্রথম স্তরের ভাষার ক্ষেত্রে একটা প্রধান প্রবলেম ছিল, আমি মিস করেছিলাম জিনিসটা, সরি। সেটা হচ্ছে যে
প্রথম স্তরের ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজের একটা প্রধান প্রবলেম কি ছিল জানো? এটা পোর্টেবল ছিল না। পোর্টেবল বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো আমি একটা জিনিস, যেমন আমি তোমাকে বলছি যে ডানে যাও, ঠিক আছে? তো এই ডানে যাওয়াটা কিন্তু সব জায়গায় ডানে যাওয়া, তাই না? আমাকে যদি বলা হয় ডানে যাও, তাহলে আমি আমার ডানে যাব। তোমাকে যদি বলা হয় যে ডানে যাও, তুমিও কিন্তু তোমার ডানে যাবা। সুতরাং এটা সবার জন্য সার্বজনীন, অর্থটা কিন্তু একই থাকছে। কিন্তু আমাদের প্রথম স্তরের ল্যাঙ্গুয়েজে কি হতো, ওখানে যদি কোনো একটা প্রোগ্রাম করা হতো 0101 দিয়ে, এটা আবার যদি অন্য কম্পিউটার বা অন্য মেশিনে নিয়ে যাওয়া হতো, তাহলে কিন্তু কাজ করতো না। এটা কিন্তু একটা খুবই কষ্টকর ব্যাপার, ঠিক আছে? ঠিক একইভাবে অ্যাসেম্বলি ভাষাও কিন্তু এই জিনিসটা আছে। অ্যাসেম্বলি ভাষায় যেটা হয় যে এক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা প্রোগ্রাম যেখানে লেখা হচ্ছে, অন্য কম্পিউটারে বা অন্য মেশিন তুমি যদি ইউজ করতে চাও, তাহলে তোমাকে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলার ইউজ করতে হবে। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটু সুবিধাটা আমরা দেখে নিই। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কী কী সুবিধা আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধাটা হচ্ছে যে প্রথম স্তরের ভাষা মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে কম সময় লাগে বা নির্বাহের জন্য কম সময় লাগে, ঠিক আছে? তারপর হচ্ছে কি, এটা সহজবদ্ধ, এটার ভুল ত্রুটি যেহেতু ওখানে 01 দিয়ে করা হতো, এখানে হচ্ছে তোমার সাংকেতিক চিহ্ন দিয়ে করা হচ্ছে, সুতরাং অবশ্যই ভুল ত্রুটিটা কি সহজে আমরা বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় স্তরের ভাষায়, ঠিক আছে, বা উচ্চতর লেভেলের যে ভাষা যেটাকে বলা হয়, সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করবো। ওকে, তো উচ্চতর যে ল্যাঙ্গুয়েজটা ছিল, উচ্চতর ল্যাঙ্গুয়েজে উচ্চতর ল্যাঙ্গুয়েজটা আমাদের আসছে হচ্ছে উচ্চতর বা থার্ড জেনারেশন বলতে পারো। এটা আসছে হচ্ছে আমাদের 1960-তে, হ্যাঁ, 1960 সালে। তো উচ্চতর যে ল্যাঙ্গুয়েজটা, এটার কাজটাই কি, এটা কি করে? তো এটা করলো কি যে আগের ক্ষেত্রে অ্যাসেম্বলার আমরা কি বলেছিলাম, অ্যাসেম্বলার হচ্ছে একটা অ্যাসেম্বলি ভাষাকে সে সরাসরি ইয়ে করতে পারতো। আচ্ছা, কিন্তু বিজ্ঞানীরা কি চাচ্ছিল যে দিনে দিনে যেন এটা আমাদের ন্যাচারালে চলে আসে, ঠিক আছে? তো এরকমই প্রায় মানুষের ভাষার কাছাকাছি একটা জিনিস করলো, যার মাধ্যমে কি কিওয়ার্ড করলো বা একটা ল্যাঙ্গুয়েজ সৃষ্টি করলো, যার মাধ্যমে কি আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারতাম। তো উচ্চতর ল্যাঙ্গুয়েজ আসলে কিভাবে কাজ করছে? উচ্চতর ল্যাঙ্গুয়েজ কাজ করছে যে ধরো এটা হচ্ছে আমার সোর্স কোড, দেন এটা হচ্ছে যে কোনো একটা ট্রান্সলেটরের সহযোগিতা নেয়, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সলেটর কি এটা আমি আসছি, তোমরা আপাতত দেখো সোর্স কোড ট্রান্সলেটর, দেন এটা হচ্ছে অবজেক্ট কোডে রূপান্তর করে দেয়, ঠিক আছে? এভাবে কাজ করে। অবজেক্ট কোড কি আবার বলছি, অবজেক্ট কোড হচ্ছে যে মেশিনের যে নিজস্ব ল্যাঙ্গুয়েজটা সেটা। আচ্ছা, তো সোর্স কোড ট্রান্সলেটর অবজেক্ট এভাবে কাজ করছে, তাই না? তো উচ্চতর ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে, যেমন তোমাদের খুব পরিচিত যেটা দিয়ে তোমাদের অধ্যায় 5-এ আছে, সেটা হচ্ছে কি সি, C++। এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে কি উচ্চতর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এখন উচ্চতর ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধাটা কি? আচ্ছা, উচ্চতর ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা হচ্ছে এখানে প্রোগ্রাম করাটা সহজ। এখানে তোমাকে যৌক্তিক বিষয়গুলো মানে কম্পিউটার যে যৌক্তিক বিষয়গুলো, এগুলো তুমি অতটা দক্ষ না হলেও চলবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি প্রোগ্রাম নির্বাহের জন্য কম সময় লাগবে। আচ্ছা, এবার অসুবিধাটা বলি। অসুবিধাটা হচ্ছে এখানে আমাদের মেমোরি প্রয়োজন বেশি পড়ে, লজিকের প্রয়োজন বেশি পড়ে, এই প্রবলেমগুলো হয়, হ্যাঁ? তো আমাদের এই যে সোর্স কোড, এখানে ট্রান্সলেটর অবজেক্ট কোড এই জিনিসগুলোতে কাজ করে, এই তিনটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL বলা হয় এটাকে। 4GL এ কি হচ্ছে, আমরা প্রায় মানুষের কাছাকাছি একটা ভাষায় কথা বলতেছি, যেমন এরকম একটা ল্যাঙ্গুয়েজ আছে হচ্ছে কি SQL, ঠিক আছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা ফলাফল, ডেটাবেস এই ধরনের কাজপত্র করতে পারি। আর এবং সর্বশেষ, আচ্ছা, এটা হচ্ছে তোমার 1970-তে, হ্যাঁ। তারপর পঞ্চম প্রজন্মের যে ভাষাটা আসলো, সেটা হচ্ছে একেবারে কি মানুষের ন্যাচারাল ভাষার মতো, এটাতে আমরা সহজে প্রোগ্রামিং করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন আর আলাদা করে তোমাদের এগুলোর সুবিধা অসুবিধা বললাম না, অবশ্যই বোঝা যাচ্ছে যে আগেরটা থেকে এটাতে কাজ করার সুবিধা হবে, যে কারণে এটা আলোচনা করা হচ্ছে। তোমরা এগুলো দেখে নিবা, আমরা এর থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোতে যাই, ঠিক আছে? তো এর পরের ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে আমাদের কি, এরপরের টপিকটা হচ্ছে আমাদের ট্রান্সলেটর বা অনুবাদক। আচ্ছা, ট্রান্সলেটর বা অনুবাদক বলতে আমি কি বলছি, তখন থেকে এই বিষয়টা নিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে। তো অনুবাদক মানে হচ্ছে, ধরো আমার ভাষা হচ্ছে বাংলাদেশে, আমি কোন ভাষায় কথা বলি, আমি বাংলা ভাষায় কথা বলি। আবার ধরো এক ভদ্রলোক, উনি থাকেন হচ্ছে ফ্রান্সে। এখন আমি যদি ওনার সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে কি করতে হবে, যে হয় ওনাকে আমার ভাষা শিখতে হবে, অথবা আমার ওনাকে ভাষা শিখতে হবে। তাহলে কি আমাদের দুজনকে আলাদা আলাদা দুটো দুটো ভাষা শিখতে হচ্ছে? কিন্তু আমি যদি এমন কাউকে পাই যে দুটো ভাষা আগে থেকেই জানে, তাহলে কিন্তু আমাকে নতুন করে কি শিখতে হচ্ছে না। সে কি করবে, আমার ভাষা তাকে বুঝিয়ে দিবে তার ভাষায়, এবং তার ভাষাটা আমার ভাষায় আমাকে বুঝিয়ে দিবে। তাহলে কি এই কাজটাই যে করছে সেই হচ্ছে অনুবাদক। তো অনুবাদকটা প্রোগ্রামিংয়ে কি করে? আচ্ছা, অনুবাদকটা প্রোগ্রামিংয়ে যে কাজটা করে সেটা হচ্ছে
আমরা যে ভাষায় প্রোগ্রামটা করছি বা যে সোর্স কোডটা আমাদেরকে আছে সেটা এই ট্রান্সলেটর যে সফটওয়্যারটা আছে তার মাধ্যমে কি অবজেক্ট কোড বা মেশিনের ভাষায় পরিণত করে দিচ্ছে। অর্থাৎ কি এটা হচ্ছে আমাদের সাথে বন্ধুর মতো কাজ করে বা দোভাষীর মতো কাজ করে। অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে কথা বলবো, আমার বন্ধুকে মেশিন, রাইট? তো সে তার সাথে কিভাবে কথা বলাই দিবে, আমি তাকে যেটা বলবো সে আমার ভাষাটা বোঝে, সে আমার ভাষাটা আবার কি কম্পিউটার ভাষায় পরিণত করে তাকে বোঝাবে, আবার সে আমাকে যেটা আউটপুট দিবে সেই আউটপুটটা সে আবার কি আমাকে আমার ভাষায় বুঝিয়ে দিবে। এটাই হচ্ছে ট্রান্সলেটর। তো কি কি ট্রান্সলেটর আছে সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তো প্রথম একটা ট্রান্সলেটর সম্পর্কে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেই ফেলছি, সেটা হচ্ছে, আচ্ছা আমি লিখছি ট্রান্সলে, আচ্ছা একটা হচ্ছে অ্যাসেম্বলার, হ্যাঁ অ্যাস, দুই নাম্বারটা হচ্ছে কম্পাইলার পাইলার, আর তিন নাম্বারটা হচ্ছে ইন্টারপ্রেটার। আচ্ছা এত টেনশনের কিছু নাই, আমি সব বুঝিয়ে দিব কোনটা কি, নামগুলো বিদঘুটে হলো জিনিসগুলো ভালো। আচ্ছা, তো অ্যাসেম্বলার, কম্পাইলার আর হচ্ছে ইন্টারপ্রেটার। হ্যাঁ, তো এটার কোনটার কি কাজ সেটা আমি এখন বলছি। তো অ্যাসেম্বলার তো আগেই বলেছিলাম, যেটা হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বা অ্যাসেম্বলি যে ভাষাটা আছে, অ্যাসেম্বলি যে ভাষাটা আছে সেটাকে অবজেক্ট করে যেটা নিয়ে আসছে সেটাই হচ্ছে আমাদের অ্যাসেম্বলারের কাজ। তা কম্পাইলার কি করছে, ওই যে তৃতীয় স্তরের যে ভাষাগুলো আছে না বা সামনের যে ভাষাগুলো আছে সেগুলোকে কম্পাইলার কি করে, কম্পাইল করে অবজেক্ট করে কাজ করে। আচ্ছা, তবে এখানে একটা কথা আছে যে আমাদের যে কম্পাইলারটা আছে, কম্পাইলার, আচ্ছা কম্পাইলার, কম্পাইলার মূলত দুটো ধাপে কাজ করে। দুটো ধাপ কিভাবে শোনো, প্রথমে আমি আগেই বলেছিলাম যে আমরা যে ভাষায় কোডটা লিখবো সেটাকে আমরা বলছি সোর্স কোড। তো সে কি করবে, এই সোর্স কোডটা থেকে সোর্স সোর্স কোড, এই সোর্স কোডটা থেকে কি করবে, এটা কম্পাইলারে যাবে, কম্পাইলারে যাবে, দেন এটা কি করবে, আচ্ছা আমি লিখি তারপর বুঝাচ্ছি লিস্ট। তো সোর্স কোড থেকে আমরা যখন সোর্স কোডটাকে যখন আমরা কম্পাইলারে দিচ্ছি তখন সেটা লিস্ট অফ এরর এবং অবজেক্ট করতে হয়। কিন্তু এখানে মূল একটা বিষয় হচ্ছে কম্পাইলার কি করে জানো, একটা প্রোগ্রামকে সে সরাসরি একবারে পড়ে ফেলে। আচ্ছা জিনিসটা আমি একটু তোমাকে সহজভাবে বোঝাই। ধরো তুমি পরীক্ষা দিয়েছো, হ্যাঁ, তো পরীক্ষা স্যার তোমাকে কি করবে, তোমাকে হচ্ছে সম্পূর্ণ খাতাটা চেক করে দেন একবারে তোমাকে হচ্ছে টোটাল রেজাল্টটা দিবে, তাই না? তো কম্পাইলারও তাই করে, তোমার সম্পূর্ণ যে তুমি কোডটা লিখেছো সেই সম্পূর্ণ কোডটা লিখে একবারই তোমাকে দেখাবে যে তোমার এই প্রোগ্রামের মধ্যে কি কি ভুল আছে। এই জন্য আমি লিখেছি লিস্ট অফ এরর্স, এবং সেটা ওই যে কম্পিউটার ভাষা পরিণত করলে কি আসে। আচ্ছা, এখন এখানে বিষয় হচ্ছে যে আমি যে বললাম যে কম্পাইলার দুটো ধাপে কাজ করে, সেটা দুটো কি কি, দেখো কম্পাইলার কিন্তু এখানে অবজেক্ট কোড দিল বাট এক্সিকিউশন কোড, আচ্ছা এক্সিকিউশন কোড বলতে কি বোঝাচ্ছি, এক্সিকিউশন কোড হচ্ছে যেটা আমাকে আউটপুট হিসেবে দেবে, তাই না? সেটা কিন্তু একবারে সে আমাকে দিতে পারছে না, ঠিক আছে? তো সে কি করছে, এরপর যখন আমরা এইটাকে ইনপুট নিচ্ছি তো এই ইনপুটটা থেকে সে আবার আমাকে কি করছে, তোমাকে এখান থেকে আরেকটা ধাপে এক্সিকিউশন কোডে নিয়ে আসছে, ঠিক আছে? এই যে এভাবে কাজ করতেছে। ওকে, তাহলে কি বললাম যে কম্পাইলার আমার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একবারে পড়ে, মানে হচ্ছে ধরো আমি লিখলাম যে ইনপুট এ, আমি জাস্ট এমনি একটা ডেমো লিখছি, হ্যাঁ, ইনপুট এ, ইনপুট বি, ওকে, এবং আমি বললাম যে সিতে রাখলাম যে এ প্লাস বি, ঠিক। এখন আমার এই প্রোগ্রামটা, এবং এখানে লিখলাম প্রিন্ট, ওকে, প্রিন্ট প্রিন্ট সি। আচ্ছা, তো এ পুরো প্রোগ্রামটাকে একবারই পড়বে এবং পড়ে এখানে আমার সি এর আউটপুটটা দিয়ে দিবে, ঠিক আছে? এবং সি এর আউটপুটটা দিয়ে এখানে আমার কি কি ভুল আছে না আছে সেই ভুলগুলো শো করবে একবারই। এবং কম্পাইলার একটা সুবিধা হচ্ছে যে তোমার এটাকে বারবার কম্পাইল করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ইন্টারপ্রেটার নিয়ে। কম্পাইলার রাখলাম এর কারণ হচ্ছে যে আমরা এখানে দুটো জিনিসের মধ্যে একটু পার্থক্য দেখাবো। তো ইন্টারপ্রেটারে কি হচ্ছে, ইন্টারপ্রেটার কিন্তু এতগুলো ধাপে করে না, ইন্টারপ্রেটার হচ্ছে একটি ধাপে করে, সেটা হচ্ছে যে তুমি ইনপুট দিবে, সরি তুমি সোর্স কোড দিবে, দেন হচ্ছে এটা ইন্টারপ্রেটারে যাবে, দেন এটা সরাসরি হচ্ছে কি হয়ে যাবে, অবজেক্ট করে চলে আসবে। আচ্ছা, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি জানো, ইন্টারপ্রেটার যেটা করে, ইন্টারপ্রেটার হচ্ছে তোমার তুমি যে টোটাল সোর্স কোডটা লিখেছো সেই টোটাল সোর্স কোডটা সে কিন্তু লাইন বাই লাইন পড়বে। অর্থাৎ আমি যদি এই জিনিসটাকে দেখাই, ধরো এখানে আমি এটা লিখলাম যে ইনপুট এ, ইনপুট বি, তারপর সি, এটা না, তো সে প্রথমে কি করবে, ইনপুট এটাকে ধরবে, ধরে তার স্টোর রাখবে যে ইনপুট হচ্ছে এটাকে নাও, এর মান হিসেবে ধরো আমি 6 দিলাম,
তো সে প্রথমেই দেখাই দিবে যে ইনপুট এ সমান 6, ঠিক আছে। দেন তারপর হচ্ছে 2 নাম্বার লাইনে আসবে যে ইনপুট বি, এটার মান ধরলাম 8, এটা এইভাবে রাখবে। তারপর সিতে আবার এই দুইটা মান যে কত 6 8 6 14, এই দুটোকে 14 হিসাবে ধরে রাখবে এবং ফাইনালি সেটাকে আমাকে দেখাবে। তার মানে কি সে এক লাইন করে আমার কি করছে, তোমার হচ্ছে তোমার কোডগুলোকে অবজেক্টগুলো রূপান্তর করছে এবং যদি ভুল ত্রুটি থাকে তাহলে ওই ওই লাইনটাতে আমাকে দেখাই দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমি যেটা বললাম যে কম্পাইলারে দেখো একবারে পুরোটা করছে আর ইন্টারপ্রেটার কি ধাপে ধাপে করছে। তো যেহেতু কম্পাইলার একবারে পুরোটা করে সুতরাং এটা দ্রুত গতিতে করে, আর ইন্টারপ্রেটার যদি এক লাইন করে করছে সুতরাং এটাতে নির্বাহে একটু কি আমাদের প্রোগ্রামটা নির্বাহে একটু সময়টা বেশি লাগে। এখন যদি ভুল ত্রুটির কথা আমি বলি তাহলে ভুল ত্রুটির দিক থেকে দেখো এখানে যেহেতু পুরো প্রোগ্রামটা আমার একবারে করে দিচ্ছে আমার যে ভুল ত্রুটিগুলো, তাহলে এখানে কি ভুল ত্রুটিটা সংশোধন করা একটু কঠিন হয়ে যায়। আবার ইন্টারপ্রেটারে কিন্তু এক লাইন করে দিচ্ছে, তাহলে আমার প্রথমে যদি ভুল থাকে আমি সেই লাইনটা ঠিক করব, তারপরে এবার পরের লাইনে যাব, তাই না? তাহলে ভুল ত্রুটিটা করাটা আমার কি একটু সহজ হয়ে যায়। বাট তুমি যদি বলো যে ইফেক্টিভ কোনটা, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো যে কম্পাইলারটা অনেক বেশি ইফেক্টিভ। হ্যাঁ, তো এই গেল আমাদের যে ট্রান্সলেটর যে কাজ সেই ব্যাপারগুলো। আচ্ছা, আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেস্টিং। তো টেস্টিং বলতে আমরা কি বুঝি? খাবার টেস্টিং। আচ্ছা, বাসায় যেরকম হয় যে মা বলে না যে দেখো তো একটু লবণটা কেমন হয়েছে বা ঝালটা ঠিক আছে কিনা, সেরকম প্রোগ্রাম যখন আমরা করে ফেলি তো প্রোগ্রামটা টেস্টিং করতে হয়। এখন টেস্টিং বলতে আমি কি বোঝাচ্ছি? টেস্টিং বলতে বোঝাচ্ছি আমি প্রোগ্রামটা যেভাবে করেছি, আমি যে ইনপুটগুলো দিয়েছি সেটা দিয়ে কি আমি যেরকম আউটপুট চাচ্ছি সেরকম আউটপুট পাচ্ছি কিনা, ঠিক আছে? তো সেটা হচ্ছে টেস্টিং। আচ্ছা, তো টেস্টিং এর ক্ষেত্রে যে আমাদের ভুলগুলো হয় সেই ভুলগুলো কি কি ভুল আমরা ধরি দেখো। একটা হচ্ছে সিনট্যাক্স এরর বা সিনট্যাক্সে ভুল। এখন সিনট্যাক্সে ভুল বলতে আমি কি বলছি? সিনট্যাক্স ভুল মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের তো কিছু নিয়মকানুন আছে, তো তুমি যদি সেই নিয়মকানুনগুলো একটু ভুল করো সেটাকে বলা হয় সিনট্যাক্স ভুল। যেমন ধরো যে তুমি কমা দিতে ভুলে গেছো, বা তুমি সেমিকলন দিতে ভুলে গেছো, বা তুমি কোনো একটা বানানে ভুল করেছো। কারণ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে যে কেস সেন্সিটিভ থাকে, অর্থাৎ বড় ছোট এটা পার্থক্য করে। হ্যাঁ, এগুলোকে বলতেছি আমরা সিনট্যাক্স এরর, ঠিক আছে। 2 নাম্বার জিনিসটা হচ্ছে লজিক্যাল এরর। তো লজিক্যাল এরর বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে ধরো আমি বলে দিলাম যে আচ্ছা ওইভাবে বলি, ধরো ত্রিভুজের যে আমি ক্ষেত্রফল নির্ণয় করবো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই না? এখন ধরো তুমি প্রোগ্রামিং এর সময় ভুল করে ফেললে কি যে হাফ প্লাস ভূমি গুণন উচ্চতা লিখে ফেললে, তো তোমার প্রোগ্রাম তো এভাবেই কাজ করবে। তাহলে কি এটা হচ্ছে আমার লজিকে একটু ভুল হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপর 3 নাম্বারটা হচ্ছে এক্সিকিউশন বা রান টাইম এরর। অর্থাৎ প্রোগ্রামটা চালু করার সময় যে ভুলগুলো হয় যেগুলো হচ্ছে কি আমাদের কম্পাইলারটা ধরতে পারে না, রান টাইম এরর। আচ্ছা, তো এই গেল আমাদের টেস্টিং এর এই ব্যাপার স্যাপার যে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এখন এই যে টেস্টিং আমি করলাম, এরপরের কাজ কি আমার? এরপরে কাজ হচ্ছে এই যে আমার যে ভুলগুলো আছে সেগুলোকে কি সংশোধন করা, পরিবর্ধন করা। তো সেটাই হচ্ছে ডিবাগিং। আচ্ছা, ডিবাগিং এর কথা বলতে একটা গল্প মনে পড়ে, আসলে গল্প না, এটা সত্য, যে 1945 সালে কি হয়েছিল জানো? 1945 সালে মার্ক ওয়ান নামে একটা কম্পিউটার ছিল। সেই বাগ ওয়ানে একটা পোকা ঢুকে গেছিল, যার কারণে হচ্ছে কম্পিউটারটা অচল হয়ে গেছিল। তো বাগ মানে কিন্তু পোকা, ঠিক আছে? তো ডিবাগ মানে হচ্ছে পোকাকে দমন করে ফেলা। তো সেখান থেকে আসলে ডিবাগিং এর এই কথাটা প্রচলিত, এটা জেনে রাখা ভালো। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি হয়, আমরা যখন এই যে আমাদের যে প্রোগ্রামিং ভুলগুলো সেগুলো যদি আমরা সংশোধন করে ফেলি তাহলে সেটাকে আমরা বলছি ডিবাগিং। ক্লিয়ার তো, তাই না? আচ্ছা, এরপর আমরা এই প্রোগ্রামিং তোমার 5 অধ্যায়ের যে প্রথম অংশের যে মেইন টপিকস সেটা হচ্ছে অ্যালগোরিদম। আচ্ছা, তো অ্যালগোরিদম জিনিসটা কি এটা একটু বলি। এটা কি করে, খায় না মাথায় দেয়, এটা একটু দেখি। হ্যাঁ, তো অ্যালগোরিদম কি করে, আচ্ছা এভাবে বলি। তার আগে জেনে রাখো অ্যালগোরিদম আবিষ্কার করেছিল কে? আল-খোয়ারিজমি, ঠিক আছে? এটা কিন্তু অবজেক্টিভে অনেক আসে। তো অ্যালগোরিদমটাকে আমি তোমাকে সরাসরি সংজ্ঞায় যাচ্ছি, আমি তোমাকে এভাবে বোঝাচ্ছি। ধরো তুমি একটা বাসা করতে চাচ্ছ, রাইট? তো তুমি একটা বাসা করতে যাচ্ছ, তা তুমি এখন কি চাচ্ছ যে তোমার বাসায় একটা বেডরুম থাকবে, তোমার বাসায় একটা হচ্ছে কি ডাইনিং থাকবে, তোমার বাসায় একটা কিচেন থাকবে। তো তুমি এভাবে সাজাচ্ছ, তাই না? তো তুমি যদি এগুলো লিখে ফেলো তাহলে এটাই হয়ে গেল তোমার একটা অ্যালগোরিদম, অর্থাৎ তুমি এভাবে জিনিসটা সাজাতে যাচ্ছ।
বা আমি তোমাকে এখন সংজ্ঞা আকারে বলি যে কোনো একটা সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা যদি ধাপে ধাপে কোনো কিছু বর্ণনা করে লিখে দিই তাহলে সেটা হয়ে যায় কি আমাদের অ্যালগোরিদম, রাইট? আচ্ছা, যেমন আমি বললাম যে আমি চাচ্ছি যে দুটো সংখ্যাকে যোগ করতে। ধরো আমি চাচ্ছি যে দুইটি সংখ্যা যোগ করতে যাচ্ছি। তো দুটি সংখ্যা আমি কিভাবে যোগ করব? দুইটি সংখ্যা যোগ করব আমি হচ্ছে কীভাবে, প্রথমে আমি অবশ্যই সংখ্যা দুটোকে নিব। এটা হচ্ছে আমার ফার্স্ট ধাপ, প্রথম ধাপ। প্রথম ধাপে আমি হচ্ছে সংখ্যা দুটিকে নিব। আমি কোন দুটো সংখ্যা চাচ্ছি যোগ করতে? সংখ্যা দুটি নেই। তারপরে কি করব দ্বিতীয় ধাপে? দ্বিতীয় ধাপে আমি বলবো যে এদেরকে যোগ করে দাও, সংখ্যা দুটি যোগ করো, তাই না? সংখ্যা দুটি যোগ করো। এবং তৃতীয় ধাপে কি? এটা শেষ করে দিব, তাই না? এই তো হলো কাজ। তো এই যে আমি জিনিসটা লিখলাম, এটাই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। আচ্ছা, এখন অ্যালগোরিদমের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি তোমাদের বলে রাখা ভালো, যে অ্যালগোরিদমের ক্ষেত্রে কিন্তু কয়েকটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? যে অ্যালগোরিদম অবশ্যই কিন্তু স্পষ্ট হতে হবে, অর্থাৎ তুমি কি প্রোগ্রাম করতে চাচ্ছ বা তুমি কি লিখতে চাচ্ছ সেই সমস্যাটা স্পষ্ট হতে হবে। তারপরে কি হতে হবে, যে আমাদের অ্যালগোরিদমটা তোমার হচ্ছে কি সসীম সংখ্যক হতে হবে। ধরো আমাকে তুমি একটা সমস্যার সমাধান করতে দিয়েছো, তা আমি অ্যালগোরিদম লিখেই যাচ্ছি দিন রাত সারাদিন। তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আচ্ছা এই আপনার এটা আর কতদিন লাগবে, আমি বলছি কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, তো এরকম করলে হবে না, এটা হচ্ছে সসীম সংখ্যক হতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবং স্পষ্ট হতে হবে। আচ্ছা, তো এই গেল অ্যালগোরিদম। আমি শর্ট করে বোঝাচ্ছি, পরে আমি অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দুটোকে একসাথে বোঝাবো, ঠিক আছে? তো এরপরে আসছে ফ্লোচার্ট। এই যে আমি তোমাকে একটু আগে বললাম না যে আমরা একটা বাসা বানাতে চাই, আমার বাসায় থাকবে একটা ড্রয়িং রুম থাকবে, দেন মনে করো যে একটা কিচেন থাকবে, একটা ডাইনিং থাকবে মনে করো। হ্যাঁ, তো এটা আমি কি করলাম, এটা হচ্ছে আমার অ্যালগোরিদম ভাবে আমি বর্ণনা করে লিখে দিলাম, তাই না? এখন তুমি যদি এই জিনিসটাকে এঁকে দেখাও যে এটা হচ্ছে আমার বাসা, এই বাসা এখানে হবে ড্রয়িং রুম, এখানে হবে ডাইনিং, আর এটা হবে আমার কিচেন, এই তো আমি জিনিসটাকে একটা চিত্র আকারে প্রকাশ করলাম না? তো অ্যালগোরিদম বা প্রোগ্রামকে সচিত্র আকারে প্রকাশ যেটা করা হয় সেটাকে আমরা বলছি কি ফ্লোচার্ট। এখন ফ্লোচার্ট আমরা কেন ইউজ করি? আসলে কোনো জিনিসকে লিখে বোঝানোর থেকে চিত্র এঁকে বোঝানোটা অনেক সহজ, ঠিক আছে? তো ফ্লোচার্টটা একটু আমরা দেখি। ফ্লোচার্ট আবার দুই প্রকার। ফ্লোচার্ট দুই প্রকার। তোমাদের এইচএসসি সিলেবাসে আসলে আমরা প্রোগ্রামিং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তারপর জেনে রাখার জন্য ভালো যে ফ্লোচার্টটা দুই প্রকার। একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, ফ্লোচার্ট, আর দুই নাম্বারটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। হ্যাঁ, তো সিস্টেম ফ্লোচার্টটা কি, জাস্ট আমি একটু ধারণা দিই। সিস্টেম ফ্লোচার্টটা হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামের ডেটাবেস বা এগুলোর ধাপটা কোন দিকে যাবে, পরিবহন, সংরক্ষণ, পরিবর্তন, এটা নিয়ে আলোচনা করে। তো ওটা নিয়ে আমাদের এত জানার প্রয়োজন নেই, আমরা প্রোগ্রাম ফ্লোচার্টটা নিয়ে আলোচনা করব এবং এর চিহ্নগুলো দেখবো। হ্যাঁ, তো প্রোগ্রাম ফ্লোচার্ট হচ্ছে যেটা প্রোগ্রাম করার জন্য যে ফ্লোচার্টটা ব্যবহার করা হয়। তো এর বেসিক কিছু সাইন আছে, সেগুলো তোমাকে জেনে রাখতে হবে যখন তুমি ফ্লোচার্টটা আঁকবা, কারণ ফ্লোচার্ট এটার কিছু নিয়ম কানুন আছে, অর্থাৎ নির্দিষ্ট কিছু চিহ্ন ব্যবহার করে তোমাকে ফ্লোচার্ট করতে হবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে বেশি তোমার হচ্ছে প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যাবে না, এবং ফ্লোচার্ট কিন্তু সবসময় উপর থেকে নিচের দিকে বা বাম থেকে ডানে করতে হয়, ঠিক আছে? অন্যদিকে কিন্তু করতে পারবে না। হ্যাঁ, বাম থেকে ডানে আর উপর থেকে নিচে এইভাবে করতে হয়। আচ্ছা, তো আমরা বেসিক সাইনগুলো একটু দেখে নেই। বেসিক সাইনগুলো হচ্ছে এই যে এটা দেখো তো কিসের মতো লাগছে, ডিমের মতো। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা ফ্লোচার্ট আসলে বুঝাই যে এটা হচ্ছে স্টার্ট বা এন্ড। হ্যাঁ, মানে শুরু বা শেষ। আচ্ছা, একটা কোশ্চেন তোমাদের সবার মাথায় থাকে যে স্যার ফ্লোচার্ট বা ভাইয়া ফ্লোচার্ট কি আমি হচ্ছে ইংরেজিতে লিখবো, আমি কি বাংলায় লিখবো, বা বিভিন্ন জন বিভিন্নভাবে লাগে। প্রথম কথা হচ্ছে তুমি ফ্লোচার্ট আগে তোমাকে বুঝতে হবে ফ্লোচার্ট তুমি কেন করছো। ফ্লোচার্ট করছো তুমি জিনিসটাকে সহজে বোঝায় দেওয়ার জন্য। সো তুমি এটা বাংলায় করো, ইংরেজিতে করো, কোনো সমস্যা নেই, জিনিসটা বোঝা গেলেই হলো, ঠিক আছে? বাট প্রতীকগুলো কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, যে তুমি ওভালের জায়গায় অন্য সাইন দিলে তাহলে হবে না। আচ্ছা, সেকেন্ড যে সাইনটা আছে, এই যে এটা দিয়ে আমরা বুঝি ইনপুট আউটপুট, অর্থাৎ তুমি বাইরে থেকে যদি কিছু নিতে চাচ্ছ বা কিছু দেখাতে চাচ্ছ, তাহলে আমাদেরকে এই ইনপুট আর আউটপুট এটাকে কি ব্যবহার করতে হবে। তারপরে এই সাইনটা দেখো, এটা কি আয়তক্ষেত্র বলি, তাই না? তো এর কাজ কি? এ হচ্ছে প্রসেসিং করে, অর্থাৎ তুমি কোনো একটা জিনিসের একটা কাজ করছো, সেটা আমরা এই চিহ্নের মাধ্যমে দেখাবো। আচ্ছা, তারপরে এগুলোকে আমরা কি বলি? এগুলো হচ্ছে আমাদের অ্যারো সাইন, অর্থাৎ এগুলো দিয়ে আমরা বুঝাই যে আমাদের প্রোগ্রামটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো
এই যে একটা আমি ডায়মন্ড টাইপের একটা সাইন আঁকলাম, হ্যাঁ, সত্যিকার ডায়মন্ড নয়, এই ডায়মন্ড দিয়ে আসলে আমরা বুঝি সিদ্ধান্ত বা ডিসিশন, অর্থাৎ তুমি একটা ডিসিশন দেখাতে যাচ্ছ, সেক্ষেত্রে আমি আজ ধারাবাহিক প্রত্যেকটা জিনিস দেখাই দিব। সিদ্ধান্ত দেখাতে যাচ্ছ, সেক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। আর এটা হচ্ছে কানেক্টর, অর্থাৎ 2 বা 3টা প্রোগ্রামকে তুমি একসাথে কানেক্ট করতে যাচ্ছ, সেক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, আবার এই যে এটা স্টার্ট বাই নিন, এই তো এই বেসিক সাইনগুলো জানা থাকলে তুমি ফ্লোচার্ট দিয়ে জিনিসটা করতে পারবা। আচ্ছা, এখন আমি ধাপে ধাপে সবগুলো জিনিস একটু দেখাই দিই। আচ্ছা, তো ও এখানে একটা জিনিস আগে একটু করাই দেই, যে সিদ্ধান্তর ক্ষেত্রে ধরো আমি যে সিদ্ধান্ত নিলাম না, তো অনেকে বলে স্যার আমি কি এটা এই দিক দিয়ে যে ইয়েস নো যেটা আমরা লিখি, হ্যাঁ, এটা কি আমি এই দিক দিয়ে লিখবো নাকি এই দিক দিয়ে, তোমার যে দিক দিয়ে খুশি তুমি সেদিক দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় ব্যাপার, অনেকে বলে যে স্যার যেমন ধরো আমি বললাম যে এক্স হচ্ছে এক্স কি ওয়াই থেকে বড়, তো অনেকে আবার এখানে ইজ লিখে, তো তুমি কি সেটা লিখবা? ইচ্ছা তুমি লিখতে পারো যে কোনোভাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা একটা ফ্লোচার্ট দেখি। আচ্ছা, আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুটো একসাথে দেখব। তো আমরা ধরো বই যে প্রথমে বলেছিলাম দুটো সংখ্যা যোগ করব, তো ধরো যে আমি প্রথম ধাপ 1-এ বলছি আমার দুটো সংখ্যা নিতে হবে, ঠিক আছে, তাই আমি বলছি এ ও বি নাও, মানে এ ও বিতে তুমি দুটো সংখ্যা নিচ্ছ। তারপর ধাপ 2 কি আমার, ধাপ 2 ছিল যে সংখ্যা দুটোকে যোগ করো, সংখ্যা দুটি যোগ করো। এবং ধাপ 3-এ কি ছিল, ধাপ 3-এ ছিল শেষ। আচ্ছা, এটাকে এখন আমরা ফ্লোচার্ট করে দেখি। ফ্লোচার্টে কি হবে, আমি বলছিলাম যে আগে তোমাকে শুরু করতে হবে, তাই না? তো আমরা প্রথমে শুরু করি ফ্লোচার্টটা। তো শুরু করলাম, এই যে লিখো স্টার্ট। তারপরে কি ধাপটা বলছি যে আমাদেরকে সংখ্যা দুটিকে আমাদেরকে সংখ্যা দুটি নিতে হবে, তাই তো? তা আমরা কিভাবে নিব, আমরা তখন বলেছিলাম না যে এই যে আমাদের সাইনটা, এটা হচ্ছে কি ইনপুট সাইন বা আউটপুট সাইন, তাহলে আমরা কি এ ও বি এর মান নিয়ে নিলাম। আচ্ছা, আমি কি পুরোটা লিখলাম না, এখানে এ ও বি এর মান নাও, নেই বা নেই এরকম তুমি লিখবা, ঠিক আছে। দেন হচ্ছে কি এই দুটোকে যোগ করতে হবে, তার মানে কি একটা কাজ হবে না? তাহলে কাজটা কিভাবে হবে, কাজ হবে আমাদের এই যে প্রসেসিং যে সাইনটা আছে সেখানে, তো সি সমান আমরা এখানে এ আর বি কে যোগ করে দিচ্ছি। আচ্ছা, এখানে বলতে পারো সি কোথায় আসছে, মানে সি এর মধ্যে আমরা এর মানটা আসলে রাখছি, ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রামটা শেষ। তাহলে কি আবার সেই এন্ড সাইন, স্টার্ট এন্ড সাইনটা দিয়ে দিব। এই তো দেখো, এই যে অ্যালগরিদম, এই যে ফ্লোচার্ট। এখন তাহলে সুবিধা অসুবিধা বলি, দেখো ফ্লোচার্ট অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে সুবিধা অসুবিধা হলো দুটার মধ্যে, বা পার্থক্য যদি বলি, যে অ্যালগরিদম হচ্ছে বর্ণনা নির্ভর, অর্থাৎ অ্যালগরিদমে আমরা সব কিছু কি বর্ণনা করে বলি, আর ফ্লোচার্টে আমরা সচিত্র বলি। অ্যালগরিদমের সমস্যা কি, যে অ্যালগরিদমে প্রোগ্রামের ভুল ত্রুটি ধরা একটু কঠিন, বাট ফ্লোচার্টে প্রোগ্রামের ভুল ত্রুটি ধরাটা অনেক সোজা হয়ে যায়। তারপরে কি দেখো, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে প্রোগ্রামটা আসলে কোন দিকে যাচ্ছে, কিন্তু দেখো এখানে আমরা কিন্তু এই যে অ্যারো সাইন দিয়ে বুঝতে পারছি যে আমাদের প্রোগ্রামটা আসলে কোন দিকে যাচ্ছে, তাই না? তো ফ্লোচার্টে কি হয়, যে আমাদের প্রোগ্রামটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি। আবার কি আমাদের যে ভুল ত্রুটি সংরক্ষণ সেটাও আমরা খুব সুন্দরভাবে করতে পারি। তো এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে বেসিক পার্থক্য। আচ্ছা, তো আমরা আরেকটা দেখি। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এইচএসসিতে যে বেসিক প্রবলেমগুলো আছে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে, সেগুলো সবগুলোই আমরা কভার করব। আজকে জাস্ট আমরা বেসিক আলোচনা নিচ্ছি, আজকে ক্লাসটা পুরো বেসিকের উপরে হচ্ছে, কারণ বেসিকটা যদি আসলে ভালো করে না হয় তাহলে সামনে যে করতে অনেক প্রবলেম হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, ধরো যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, হ্যাঁ, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, ক্ষেত্রফলের তোমার হচ্ছে অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো তাহলে আবার আসো অ্যালগরিদমটা লিখি। কি করতে হবে, আগে এটা জানো যে ত্রিভুজ যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে হচ্ছে আমাদের দুইভাবে করা যায়, একটা হচ্ছে ভূমি এবং উচ্চতা দিয়ে করা যায়, আর একটা হচ্ছে 3টা বাহু, সেই 3টা বাহুর মান যদি তোমার কাছে থাকে সেটা দিয়ে করা যায়। তো আমি ভূমি এবং উচ্চতা দিয়ে দেখাই। তো যেহেতু ভূমি এবং উচ্চতা এই দুটার মান আমাদেরকে লাগবে, তাহলে আমরা হচ্ছে প্রথমে শুরু করব, শুরু করব 2 নম্বরে হচ্ছে এই যে ভূমি এবং উচ্চতার ইনপুট নিব, হ্যাঁ, ভূমি ও উচ্চতা নেই। তারপরে কি করব, তারপরে আমরা ওই যে প্রসেসিংয়ে যেটা করব, সূত্রতে আমরা এটা কাজ করব। তো আমাদের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণন
উচ্চতা। হ্যাঁ, এটা কার মধ্যে থাকবে? ক্ষেত্রফলের মধ্যে। আচ্ছা, আমি এখানে লিখে দিই ক্ষেত্রফল। আচ্ছা, এরপরে কি করব আমরা? হচ্ছে ফলাফল প্রদর্শন করব বা শেষ করে দিব। আচ্ছা, এখন এটাকে আমি ফ্লোচার্টে যদি দেখাই তাহলে কি, এই যে শুরু করো, শুরু করলাম, তারপরে কি ভূমি এবং উচ্চতার ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নিয়ে নিই। ইনপুট কীভাবে নেয়? এই যে এই সাইনের মধ্যে আমরা নিয়ে নিব, ঠিক আছে? ভূমি আর উচ্চতা, ঠিক আছে, নিয়ে নিলাম। তারপরে কি প্রসেসিং করতে হবে না? প্রসেসিং করে ফেলি। প্রসেসিং কিভাবে করে? এই যে এখানে মনে করো ক্ষেত্রফলের মধ্যে আমি এই সূত্রটা লিখে দিলাম। কাকে? আমার প্রোগ্রামকে। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, তারপরে কি আমার প্রোগ্রাম শেষ। তাহলে কি এন্ড সাইন। এই তো, এটাই হচ্ছে কি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের একটা বেসিক ধারণা, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই অ্যালগরিদম আরও দেখব এবং ফ্লোচার্ট আরও দেখব, এবং যতগুলো প্রবলেম আছে তোমরা সেগুলো জানাও, আমরা ধীরে ধীরে সবগুলো কি তোমাদেরকে কভার করে দেবো। ধন্যবাদ এতক্ষণ থেকে আমাদের ক্লাস দেখার জন্য। তো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবা, শেয়ার করবা, এবং ধন্যবাদ, সবাই ভালো থাকো।